হারিয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। এই হচ্ছে এখানকার যারা ইন্টারভিউ নেয় তারা সারাক্ষণ ওই জিভ বার করে কুকুরের মতো এদের পেছন পেছন ঘোরে। ওরা শুধু খোঁজে এই সমস্ত সেলিব্রিটিদের কাছ থেকে একটা মারা কিছু একটা কথাবার্তা। মানে আমার হাতে যদি এই ইন্টারভিউ এরা যারা করে এরা যদি হাতে পড়ে, এই যে নাম কি দিয়েছে চ্যানেলে আম অর্পিতা, তুই তো সবচেয়ে বড় নারদ মুনি। ইন্টারভিউ নিচ্ছে সেও বলছে আমিও দেখিনি, এবং তারপরে দুজন হাইফাই করছে যে দিস ইজ আ মানে সেলিব্রেট করার মোমেন্ট যে আমরা দুজনেই সিনেমাটা দেখিনি এখনো। এটা তো একটা লজ্জাজনক বিষয়। একটা সিনেমার অ্যাক্টরও জানে, অ্যাক্ট্রেসও জানে যে এটা একটা ঝুল সিনেমা আমি করেছি, তবুও কিন্তু সে সেই সিনেমাটা দেখে। তার একটাই কারণ আমার কোথায় কোথাও ভুল রয়েছে সেটা আমি রেকটিফাই করতে পারি পরের সিনেমা। একদম প্রথমে যেখান থেকে ইন্টারভিউটা শুরু হয়েছে, যেখানে ওই কথাটা হয়েছে, এইটা উনি যেই পরিস্থিতিতে যেভাবেই বলে থাকুক কথাটা ভুল কথা। আজকে 3 নম্বর ইন্টারভিউতে উনি ওটা জাস্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ আওয়ার পডকাস্ট। আজকের আমার সাথে রয়েছে আবারও আমাদের যে গ্রুপটা পডকাস্ট আমরা করি, যেখানে রয়েছে দেবজ্যোতি দা, মুভি বাব দেবজ্যোতি থেকে, ইটস রিভিউ টাইম থেকে শুভম দা, এবং সিনেগানি থেকে সৌভিক দা, এবং প্রত্যয় দা রয়েছে লোকে কি ভাববে থেকে। তো সবাইকে জিজ্ঞাসা করবো তোমরা কেমন আছো। 5 মিনিট কথা হচ্ছে, কেন এই প্রিটেনশন গুলো কেন করিস? কেমন আছো কেমন আছো শুনলেই না আমার আরেকজনের কথা মনে পড়ে। না ভাই দেখ তুই প্রীতিশের বেস্ট ফ্রেন্ড নিয়ে এরকম বলবি না, ঠিক আছে? প্রীতিশের বেস্ট ফ্রেন্ড আর কর্ণর ভাইকে নিয়ে এরকম বলবি না। আমার প্রিয় আর ভাই কার যে বেস্ট ফ্রেন্ড এখন কর্ণর ভাই আর প্রীতিশের বেস্ট ফ্রেন্ড নিয়ে এরকম। ও ভাই না, ও অন্য কিছুর ভাই, ভাই না অন্য কিছুর ভাই। তুই এইসব নিয়ে একদম ইয়ার্কি মারবি না। তোকে যেটা নিয়ে ইয়ার্কি মারতে বলা হলো শুরুর আগে, সেটা তো তোর হলো না। এই ছেলেটাকে চিনে না, এই লোকে কি ভাবছে। দেখো, চাকদার বিস্মার আর একজন হচ্ছে 2 বাচ্চার ইনোসেন্ট বাবা। না আমি বিস্মার নই, কিন্তু আমি একদম পুরো মানে ডিটক্সিফাইড মাল। আচ্ছা যাই হোক, তো আজকের আমাদের টপিক হচ্ছে আমিষ, যেটা পেট কথা মানে গৌরব দা চ্যানেলে এসছে শর্ট ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে দেব এবং শুভশ্রীর যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা নিয়ে সবার ওপিনিয়ন জানাবো এখানে। তো সবার প্রথম যদি আমরা আমিষ নিয়ে কথা বলি, তো প্রত্যয় দা, তোমার আমিষ শর্ট ফিল্মটা কেমন লেগেছে, এবং তোমার মানে কতটা মনে হয় যে গল্পটা মানে এরকম যেরকম ভেবেছিলে কি সেরকমই হয়েছে, নাকি তুমি খুব মানে আর কি এক্সট্রাঅর্ডিনারি কিছু পেয়েছো? দেখ, প্রথম কথা, গৌরব তপাদার এই ব্যক্তিটিকে আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু কোনোদিন তার কোন রকম কন্টেন্ট বা কোনো কিছু আমি শুনিনি। প্রথম কথা, গৌরব তপাদার যখন নিজস্ব একটা চ্যানেল ছিল, প্রেত কথারও আগে মনে হয়, তখন মোটিভেশনাল নানা রকম কথাবার্তা বলতো ইউটিউবে এসে, ঠিক আছে? মাঝখানে সেটা অনেক বছর আগেকার কথা, ঠিক আছে? মানে ভয়েস মডিউলেশনটা আমার খুব ভালো লাগতো। মানে একটা গলার মধ্যে একটা থাকে না, কিছু কিছু মানুষের একটা আলাদা টেক্সচার, যেটা শুনতে বেশ ভালো লাগে। তারপরে আর সেরকম ভাবে তাকে ফলো করা হয়নি। তারপরে তো শুনলাম যে প্রেত কথা বলে তার একটি চ্যানেল আছে, সেখানে নানা রকম ভৌতিক গল্প আলোচনা করা হয়। তারপরে যখন এই পোস্টারটা যখন দেখলাম যে তোর প্রেত কথার থেকে আসছে, যে আমিষ বলে একটা কাজ আসছে, তারপরে প্রীতি সরকার যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমিও ফলো করি ইনস্টাগ্রামে। এবার দেখলাম যে এই মেয়েটি রয়েছে, ডিরেক্টর হচ্ছে হ্যাঁ খাসনবিশ যিনি আছেন, তা ওনার তো সেই সন্দেশ বলে যে ইয়েটা চালান উনি পডকাস্ট, আমি দেখি, আমি মোটামুটি রেগুলার ভিউয়ার আমি ওনার। তা ভাল লাগে ব্যক্তিটিকে, আমার সত্যি পার্সোনালি খুব ভাল লাগে, খুব বিচক্ষণ মানুষ, ঠিক আছে? ওনার কথাবার্তা আমার খুব মানে খুব পোলাইট এবং খুব স্পষ্ট, এবং আমার যেটা ভালো লাগে সেটা বলেছি। তা যাই হোক, আমি প্রেত কথা যখন দেখা শুরু করলাম, দেখ এটা শুভমও মনে হয় অ্যাগ্রি করবে, মানে শর্ট ফিল্মের ক্ষেত্রে, মানে স্পেশালি এই সমস্ত ভৌতিক কাজের ক্ষেত্রে যেটা মেন জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে সাউন্ড, ঠিক আছে? এখানে প্রত্যেকটা সাউন্ড এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে, ঠিক আছে? মানে এই যে তোর বাসন কোসন থেকে শুরু করে এই যে একটা ছমছমে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কোনো কিছু একটা সূক্ষ্ম একটা আওয়াজ, একটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ঠিক আছে? বা এই যে ভয় পাচ্ছে, বা এই যে মাংস খাচ্ছে, এই যে চিবানোর যে আওয়াজ, এই সমস্ত কিছু, এই জিনিসগুলো সাউন্ডগুলো এতটা ক্লিয়ার ক্রিস্টাল না,
যখন শুনছি এইগুলো খুব দুর্দান্ত ভাবে লেগেছে। কেননা আমাদের মানে রীতিমতো তো এক প্রকার লোক ঠকানো হয় টাকা পয়সা নিয়ে, এই যে হইচই এর মতো প্ল্যাটফর্মে, যেখানে নানা রকম ভৌতিক কাজকর্মের নাম করে যে সমস্ত জিনিসপত্র আমাদের এক প্রকার স্পুন ফিট করানো হয়, যে তোমরা দেখো, তার আগে পোস্টার হেনা তেনা করে একদম 6 লাখ করে দেওয়া হয়, মানে বিরাট কিছু একটা আসছে, ঠিক আছে। তারপরে যখন আমরা দেখি যে কন্টেন্টে কিছুই তো করতে পারি, যেটা প্রিভিয়াস, যেটা আমি বলি পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ, ঠিক আছে। তারপরে ওই যে ইয়ের পার্টটা করেছিল, ওটার নামটা কি যেন, হ্যাঁ নিকশ ছায়া, এটাকে যেগুলো এসেছিল আমার কিন্তু খুব একটা যে আহামরি বা কিছু লেগেছে এমন কিন্তু না, কিন্তু এখানে সাউন্ডের কাজটা আমার খুব মারাত্মক লেগেছে। আর যেরকম ভাবে লাইটিংটা দারুণ ভাবে ইউজ করেছে, ওই পুরো একটা দালান জুড়ে পুরো একটা তোর ঘরের একটা আলো আধারি পরিবেশটাকে বজায় রেখেছে, একটা অন্ধকারের দৃশ্যটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, একটা গা ছমছমে একটা ব্যাপার, ঠিক আছে রেখেছে। হ্যাঁ, অনেকে বলছে যে ভয় সেরকম পায়নি, কিন্তু এই আধা ঘন্টার মধ্যে, ঠিক আছে, গল্পটাকে যেভাবে তুলে এনেছে, কিছুটা হলেও কিন্তু এটা প্রশংসার দাবি রাখতেই হয়। যথেষ্ট ভালো কাজ হয়েছে, যথেষ্ট ভালো কাজ হয়েছে, আমার তো ভালোই লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে, আমার এইটুকুনি বলা। So এবার আমি শুভম দার কাছে আসবো। Shubham, you had already created a short film that is a zero budget short film, and Amish is already a zero budget for short film. So what can I you have to relate it that the short film was making and the film making, the cinematography and the budget, মানে তুমি কতটা রিলেট করতে পেরেছো এইগুলোর সাথে? দেখ, যেটা প্রথমে বলি যে একটা শর্ট ফিল্ম বানানো কিন্তু খুব সহজ নয়। দেখতে লাগে 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টার একটা জিনিস, কিন্তু ওটার পেছনে লেবার ততটাই লাগে যতটা একটা ফিচার ফিল্মের পেছনে লাগে। অতটাই টিম যায়, অতটাই খাটনি আছে, অতটাই, এবং আমার মনে হয় খাটনিটা একটু বেশি বেড়ে যায়, কারণ একটা গল্প, সেই গল্পটাকে ছোট করে আধ ঘন্টার মধ্যে নামিয়ে নিয়ে আসা বা 15-20 মিনিটে নামিয়ে নিয়ে আসা, সেটারও স্ক্রিন প্লে রাইটিং ওই জিনিসটা থাকতে হবে যে জিনিসটা আমি 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যে আমি সেই জিনিসটাকে জাস্টিফাই করে দেখাতে পারবো, ওর মধ্যে ইমোশনাল জিনিসপত্র রেখে, এবং সেই জিনিসগুলো যদি ইনট্যাক্ট থাকে। এবং এই যে গল্পটা, এই গল্পটা ইটসেলফ কিন্তু মানে আগে অলরেডি প্রেত কথাতে হয়ে গেছে, মানে তারই গল্প নিয়ে তাদেরই এপিসোডের গল্প নিয়ে তারা একটা শর্ট ফিল্ম বানিয়েছে, হুইচ ইজ গুড। এবং ওটাই বললাম যে আমি যেহেতু একটা মানে জিরো বাজেট শর্ট ফিল্ম করেছি সময় বলে, আমার চ্যানেলে আছে, যারা যারা এখনো দেখেননি দেখতে পারেন, কতটা ভালো লাগবে আপনাদের কমেন্ট করে জানান। হ্যাঁ, মানে সেটা তো আমি বলতে পারবো না কতটা ভালো লাগবে, আপনারা জানাবেন যারা যারা দেখবেন। এবার ব্যাপারটা হচ্ছে, যখন এবার আমি, হ্যাঁ এটা মানে এটা হয়তো ঠিক কথা যে আমি জিরো বাজেটে বানিয়েছি, বাট এখানে তিনজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে প্রেত কথা একজন, ওদিকে সন্দেশ টিভি, সেটাও একটা কন্টেন্ট ক্রিয়েশনই বলতে পারি আমরা, তার সঙ্গে এখানে প্রীতি সরকার, যিনি কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি এবার তাদের একটা মানে ভালো ফ্যান বেস আছে, সাবস্ক্রাইবার বেস আছে, এবং তাদের যেই অ্যামাউন্টটা দরকার ছিল তারা সেই অ্যামাউন্টটা কিন্তু দিতে পেরেছে। এবং সেটা কিন্তু লুক অ্যান্ড ফিলে তুই দেখলে বুঝতে পারবি যে হ্যাঁ, সেই অ্যামাউন্টটা, সেই বাজেটটা দেওয়া হয়েছে, মানে সার্টেন একটা বাজেট কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবং প্রত্যয় যেটা বললো ওটার সঙ্গে আমিও একমত যে সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যখন একটা হরর কাজ আসে, এবং সাউন্ডের সঙ্গে লুক অ্যান্ড ফিলটাও ততটাই ম্যাটার, এবং লোকেশনটাও ততটাই ম্যাটার। এবং এইখানে এই তিনটে জিনিসই খুবই ভালোভাবে করা হয়েছে। পারফরমেন্সও ভালো, আমি রিভিউ টাইমেও বলেছিলাম, এখানে যেভাবে লাইটের কাজ করা হয়েছে, যেভাবে লাইটিং দেওয়া হয়েছে, সেটা খুব সুন্দর। একটা জায়গা আছে পার্টিকুলারলি যেখানে প্রীতির যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা বসে আছে এবং টাইমটা পাস হচ্ছে, এবং খালি জানলা থেকে একটা আলো আসছে, ওই আলোটা দিয়ে যেভাবে একটা টাইমটাকে পাস করা দেখিয়েছে, যে অনেকক্ষণ সময় কেটে গেছে, তারপরে তো ঘড়ি দেখে টাইমটা বুঝতে, ওই জায়গাটা কত সুন্দর করে লাইটিং এর কাজ করা, সাউন্ডের কাজ বিশাল ভালো। এখানে যেভাবে টেকনিক্যালি জিনিসটা টেকনিক্যালি ওয়েল সাউন্ড করছে, সেটা ভালো লাগে, একটা প্রিমিয়ামনেস দেয়। তার সঙ্গে এখানে যেভাবে ওই শুটটা করা হয়েছে, মেকআপের কাজ করা হয়েছে, সেটা বেশ ভালো। এবং সবকিছু মিলিয়ে আমি বেশ ভালো কাজ হয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, যে যেই হররটা তারা শুরু করেছিল দেওয়া, যেই হররটা তারা সেই আমেজটা বা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছিল, সেটা হোল্ড করে রাখতে পারেনি। সেটা হয়তো পরবর্তীকালে এই শর্ট ফিল্মের
যে একটা সার্টেন টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে, তার একটা বাউন্ডারিজ আছে। সেই জন্য কিছুটা তাড়াহুড়ো হয়ে গেছে, যে যার জন্য ওই জিনিসটা শুরু হয়েছিল কিন্তু সেই জিনিসটা হোল্ড করে রাখা যায়নি। সেটাই একটাই আমার খালি খামতি লেগেছে। বাকি প্রথম কাজ তাদের, এবং আমি চাইবো এরকমই ধরনের আরো কাজ তারা আনুক। কারণ যেটা প্রত্যয়ও বললো, বাংলাতে যেই ধরনের হরার জিনিস হয়, যেই ধরনের জিনিসপত্র আমাদেরকে দেওয়া হয়, সেগুলো পাতে নেওয়া যায় না। এবং সেই ডাইরেক্টররাই পরবর্তীকালে অন্য কোনো জায়গায় বসে হরার সিনেমা নিয়ে বেশ কিছু জিনিসপত্র বলে। তারা বিশাল একটা গুরু গম্ভীর আলোচনায় যায় এবং জ্ঞান কপচায়, হ্যাঁ জ্ঞান কপচায়, তারা বোদ্ধা এমন মানে বিশাল কিছু বানিয়ে এসছে, সেরকম ধরনের জিনিসপত্র মনে হতে থাকে। কিন্তু এখানে মানে তারা যেটুকু পারবে সেটুকুই তারা করার চেষ্টা করেছে। বেশি বোদ্ধাগিরি দেখাবো, বেশি জিনিসপত্র ঢোকাবো, সেই জিনিসগুলো তারা দেওয়ার চেষ্টা করেনি। তাদের প্রথম কাজ হিসাবে টেকনিক্যালি মানে হরার যে ফিলটা শুরুর দিকে আসছিল, যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, লোকেশন, সাউন্ড, মেকআপ, পারফরমেন্স, প্রত্যেকটা জিনিস সবই ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। এবার আমি আসবো হচ্ছে দেবজ্যোতিদার কাছে। দেবজ্যোতিদা, তুমি আমি শর্ট ফিল্মটা দেখেছো এবং তুমি প্রেত কথাকে খুব একটা ফলো করো না। সো এখানে প্রেত কথাটা মানে এই যে শর্ট ফিল্মটা দাবি করছে যে এটা সত্য ঘটনা অবলম্বনে, তো আর ইউ বিলিভ দ্যাট দ্য স্টোরি ইজ রিয়েল অর ফেক? তোমার কি মনে হয়? ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই যে হরর পডকাস্ট গুলোতে সত্যি ঘটনা যেটা ডিমান্ড করে, সেই সত্যিটা মানে এটা দেখ, এটা কিছুটা অতিরঞ্জন, ঠিক আছে? আমি বলছি না যে একদমই মিথ্যে কথা এরা প্রপাগেট করছে, বাট এটা অতিরঞ্জন এবং এটাতে আমি তো দোষ দিই না, তাই না? আমি যখন ভিডিও করছি, আমি নর্মালি যেভাবে কথা বলি আমি তো সেটা বলবো, আমি নর্মালি বলি এইভাবেই কথা, বাট যাই হোক আমরা জিনিসটাকে একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করি, তাই না? তো সেখানে যদি একটা হরর পডকাস্টে একটা কোনো ঘটনাকে একটু অতিরঞ্জন করে একটুখানি স্পাইস মেরে প্রেজেন্ট করা হয়, তাতে আমি মানে কোনো ভুল দেখি না। বাট হ্যাঁ, সম্পূর্ণভাবে এক্স্যাক্টলি এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছিল, এক্স্যাক্টলি এরকম সিনেম্যাটিক ভাবে, এটা তো বিশ্বাস করা একটু চাপের। এবং এটা আমি শুধু একটা হরর পডকাস্ট বলছি না, আমি প্রত্যেকটা হরর পডকাস্টই কাইন্ড অফ একটা পিঞ্চ অফ সল্ট নিয়েই দেখি যে এটা কিছুটা ফ্যাক্ট আর ফিকশনের মিলমিশ। এটা পুরোটা হয়তো মিথ্যে নয়, বাট পুরোটা সত্যি কিন্তু একদমই নয়। তো এটাই। আচ্ছা, মানে দেবজয়িতার মতামত দেবজয়িতা দিল। এবার আমি সৌভিকদার কাছে যাবো। সৌভিকদা, এই যে প্রত্যয় এবং শুভমদা বললো আমাদের যে এই যে এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি যে হইচই বা আড্ডা টাইমসে যেরকম কন্টেন্ট বেরোচ্ছে, খুবই নিম্নমানের কন্টেন্ট হররের ব্যাপারে, তো সেখানে দাঁড়িয়ে একটা শর্ট যেটা একটা খুবই মানে আমি একটু কাটলাম, আমি সরি, আমি একটুখানি কাটছি। আড্ডা টাইমস হইচই মানে যেহেতু কথাটা উঠছে, আমি সেই জন্য মানে বলে দিই দর্শককে, আরো আনন্দ বলে একটা অ্যাপ আছে, যেখানে তারা কিছু ভৌতিক কন্টেন্ট বার করেছে প্রিভিয়াসলি, কিছু তারা ভৌতিক কন্টেন্ট বার করেছে, সেই ভূতের গল্প খারাপ নয়। আর হ্যাঁ, বাংলা সেটা ভূতের গল্প, দুটো সিজন এসে গেছে ভূতের গল্প। সেই যে সিরিজটা তারা বার করে, আরো একটা তাদের পার্ট আসছে বোধহয়, তো সেই যে জিনিসটা তারা বার করে, সেই গল্পগুলো কিন্তু খুব একটা মানে গল্পগুলো তো ভালো, সাহিত্য থেকেই নেওয়া হয়, কিন্তু সেগুলোকে যেভাবে দেখানো হয় সেগুলো কিন্তু ভালো হয়, মজা নয়, সেগুলো কিন্তু খারাপ নয়, এন্টারটেইনিং, এবং তোর দেখে সেই জিনিসটা ফিল হবে। হ্যাঁ, মানে সেই জিনিসটা ভালো। আমি সেই জন্য নামটা দেখ, বাজের নাম যেরকম আমরা করছি, ভালো যদি কেউ বানায় সেটাও করা দরকার, মানে এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা মনে হয় আমার। এই জন্য আমি জাস্ট বলে দিলাম দর্শক, যে আপনারা ভালো দেখতে চাইলে আপনারা আরো আনন্দের যে শর্ট ফিল্ম গুলো আছে ভৌতিক, ওইগুলো দেখতে পারেন, ওগুলো খুব খারাপ কাজ হয় না। হ্যাঁ, এবার সৌভিকদার কাছে যেটা বলছিলাম যে লোকেরা সেই কন্টেন্ট গুলোই বেশি দেখছে। তুমি যদি দেখো হইচই আড্ডা টাইমস বলো, পঙ্কশবরী সাপ দেখো, নিকশ ছায়া দেখো, প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু ভালো ভিউয়ারশিপ রয়েছে। এবার যখন একটা এরকম ভালো একটা জিরো বাজেট বা খুবই নিম্ন বাজেটের শর্ট ফিল্ম আসছে, যেটা একদম ফ্রিতে দেখা যাবে ইউটিউবে, তো সেটা কতটা তোমার মনে হয় দর্শকদের সাপোর্ট করা উচিত? মানে দর্শকরা কতটা সাপোর্ট করলে তারা সামনে এগিয়ে যাবে? দেখ, এখানে আমি একটা জিনিস বলবো যে বাংলা যে সাহিত্য, আমি সিনেমাতে সাহিত্য দিকে যাচ্ছি, বাংলা সাহিত্যে কিন্তু প্রচুর কিন্তু দারুণ হরর স্টোরি কিন্তু লেখা হয়েছে। এবার এই যে গল্পটা, আমি সেই গল্পটা, এই গল্পটা কিন্তু আমরা এমন না যে এটাকে কখনো দেখিনি বা পড়িনি, আমরা এরকম গল্প কিন্তু বাংলা ক্লাসিক হরর সাহিত্যে কিন্তু আমরা অনেক পড়েছি।
সেই জিনিসটাকে ফলো করছে। এবার ব্যাপারটাকে সমস্যাটা কোথায় হচ্ছে, এখনকার যারা জেনারেশন যারা, তারা তো অ্যাকচুয়ালি তো বিভিন্ন এই যে অডিও চ্যানেলগুলো ফ্যান ফিকশন তারা শুনছে, সেগুলো শুনে তারা হরের সাথে পরিচিত হচ্ছে, যে কারণে তারা কি হচ্ছে, তারা হইচের ওই কাজগুলোই তারা দেখছে, যেগুলো হচ্ছে তারা বলছে যে খুব বড় প্রোডাকশন দিয়ে থেকে আসছে, সোকল বড় প্রোডাকশন বা সোকল বড় দিগ্গজ ডিরেক্টর আসছে, বাট তারা যে কাজটা যারা প্রোভাইড করছে তারা প্রচন্ড নিম্নমানের জিনিস তারা প্রোভাইড করছে আর কি। কিন্তু তুই দেখ সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেটা অ্যাচিভ করেছে সেটাও কিন্তু দারুণ। এবার দেখ যেখানে যেটা সবাই বলছে যে ভয়টা কম, নয়, দেখ সত্যি কথা বলতে একটা 30 মিনিটের কাজের মধ্যে এত তাড়াতাড়ি ভয় পাওয়ানো কিন্তু কখনোই সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু একটা যেখানে বলবো যে ছবিটা টেকনিক্যালি এত দারুণ, কারণ এখানে যেরকম ভাবে ক্যামেরার কাজ এখানে করা হয়েছে এবং যেরকম এখানে আলো বাতির খেলা এখানে করা হয়েছে, এইখানে যে অ্যাটমসফিয়ার তৈরি করেছে না, ছবিটা কিন্তু দেখতে দারুণ লাগছে। মানে ছবিটা তারা যে বাজেট যেটুকু বাজেট পেয়েছে, তারা যেটা দেখা যায় তারা সেটা কিন্তু দেখাতে কিন্তু পেরেছে আর কি। তো এটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে এই যে ক্লাসিক যে রুটের যে ভূতের যে গল্পগুলো, তারা সেটাকে কিন্তু তুলে এনে কিন্তু বলছে, কিন্তু মানে এটাও দেখ, এটাও বলা দরকার, এরকম গল্পটা কেউ তো বলছে না, সেটাও তারা বলছে, এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করেন এবং অবশ্যই দর্শকদের এটা ডেফিনেটলি সাপোর্ট তো করা উচিত। আমার তো কাজটা সত্যি আমার খুবই ভালো হয়েছে এবং মানে বড় প্রোডাকশন শেখা উচিত যে কি করে একটা ভালো কাজ বানাতে। যদি দেখ যদি ভীষণ থাকে, যদি ভালো উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব, এটা আমার বক্তব্য। আচ্ছা, আমাদের মধ্যে চলে এসেছে তুহিন রিভিউলজি থেকে তুহিনদা। তো তুহিনদার মানে আমি প্রথমে তুহিনদার কাছেই যাব এই বিষয়টা নিয়ে। আমরা অ্যাকচুয়ালি মানে যেটা মুভ করবো আমাদের টপিকটা, সেটা হচ্ছে এখন যেটা হট টপিক চলছে, দেব এবং শুভশ্রী ঝামেলা, কন্ট্রোভার্সি। এত দিন বাদে তারা এক হলো, আবারও তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি, যেটা নিয়ে সারা নেট দুনিয়া আর কি মানে তীব্র জ্বরে ভুগছে আর কি। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো পিন্টুদা তুমি বলো, তুমি এখানে একটা কথা তুমি আমাকে প্রথমে অ্যান্সার দেবে, তারপর আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি। দেব নাকি শুভশ্রী, কাকে তুমি সাপোর্ট করবে? এখানটা অবভিয়াসলি শুভশ্রীকেই সাপোর্ট করবো, কারণ দেব যেই কথাটা বলেছে সেটা দেবের দিক দিয়ে একদম ভুল কথা সে বলেছে, যে একজন 2 বাচ্চার মা হয়ে গেলে বা বিবাহিত হয়ে গেলে সেই অভিনেত্রী আর কাজ করতে পারবে না লিড রোলে, এটা পুরোপুরি একটা বাজে কথা। তো আমি এখানটা পুরোপুরি শুভশ্রীকেই সাপোর্ট করবো। আচ্ছা, তুমি কি দুটো ইন্টারভিউ দেখেছো, অ্যামোর পিতার ওই তোমার যে আগের যে ইন্টারভিউটা এসেছে শুভশ্রী, সেই দুটো ইন্টারভিউ দেখেই তোমার এই অপিনিয়ন, তাই তো? হ্যাঁ, দুটোই দেখা। এবং এই যে দেবদা পরিপ্রেক্ষিতে বলেছে যে এরকম বিভিন্ন ধরনের কথা টেনে এনেছে, পুরোনো যে হিস্ট্রি সেগুলো নিয়ে হালকা ফুলকা কথা বলেছে, তো সেটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখ, এখন পুরোনো কাসুন্দি যেটা ঘাটছে বা যেটা অ্যাকচুয়ালিতে করাটা ঠিক উচিত না, পুরোনো কাসুন্দি টেনে নিয়েছে। এখন তোমাদের প্রেজেন্ট টাইম লাইনে কি চলছে সেটা নিয়ে তুমি আগে এগিয়ে চলো। পাস্টে যা হবার হয়ে গেছে, যেটা প্রত্যেকটা প্রফেশনাল অভিনেতা বা অভিনেত্রীরা করে থাকে, যে পাস্টে যা হয়েছিল সেগুলো ভুলে এখন প্রেজেন্টে যা হচ্ছে সেটাকে নিয়ে মুভ অন করে চলে। যেরকম রণবীর কাপুর, দীপিকা পাদুকোনকে আমরা একসাথে অনেকবার কাজ করতেও দেখেছি ব্রেকআপের। তা আমার মনে হয় যে এটা প্রফেশনাল জায়গা থেকে সেই জিনিসটা মেনটেন করা অবশ্যই উচিত। পুরোনো কাজ যদি ঘাটাটা ঠিক না, এটাই। আচ্ছা, এবার আমি দেবজ্যোতিদার কাছে আসবো। দেবজ্যোতিদা অবভিয়াসলি আমি জানি শুভশ্রী দিকে সাপোর্ট করছে এই ক্ষেত্রে, এবং আমি যেখানে আমার যেটা মনে হলো যে এটা কি তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা পুরোপুরি একটা পিয়ার ড্রিভেন খেলা, মানে যাতে ধূমকেতুর আর একবার করে কোনো রকম নিয়ে কথা হয়, এই জিনিস নিয়ে চর্চা যাতে লোকে করে? না, এটা পিয়ার ড্রিভেন নয় এই কারণে, কারণ এটা কোনো রকম ভাবে ধূমকেতুর কিন্তু এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে না, ঠিক আছে। মানে এটা আমার মনে হয় না পিয়ার ড্রিভেন কেস। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, প্রথমত আমি দেখ এটা না পুরোপুরি সাইড নেওয়ারও কেস নেই এখানে। দিস ইজ ভেরি ভেরি ইম্যাচিওর। মানে দুজন আমরা বড় স্টারের কথা বলছি, তাদের সিনেমা ভালো লাগে কি না লাগে সেটা অন্য বিষয়। দুজনের থেকেই না মানে একটা মিনিমাম লেভেলের ম্যাচিওরিটি এক্সপেক্ট করা যায়, যে কারোর সাথে আগে সম্পর্ক ছিল কি ছিল না, তারা একসাথে কাজ করেছে, সেই সিনেমাটা হয়েছে, যাই হোক হয়েছে। আমার তো ধূমকেতু খারাপ লাগেনি, লাস্টের এন্ডিং টুকু বাদ দিলে। তো ব্যাপারটা হচ্ছে মানে এই লেভেলের ইম্যাচিউরিটি একজন ইয়েতে এসে বলছে যে আমি যদি দুবার মানে আমি যদি এখন সিনেমা বানাতাম। প্রথমত তো দেবদাস সিরিয়াস আর্টিকুলেশন প্রবলেম আছে, কথা গুছিয়ে বলতে পারে না। আমি বিশ্বাস করি না দেবদা মানে ইন্টেনশনটা দেবদার খারাপ ছিল, যে ইন্টেনশন নিয়ে বলতে চেয়েছিল, যাই হোক
যে কথাটা বলেছে সেটা খুব খারাপ। আর শুভশ্রীদির ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার মানে কোনো মানুষের সাথে একটা প্রাইভেটলি একটা জিনিস রিজলভ করার থাকে, যদি সেই স্পেসটা থাকে, তুমি কেন ইন্টারভিউতে সেটা বলবে, তাই না? মানে এখানে কিন্তু মানে অনেস্টলি আমি স্পিকিং, ইট ইজ ল্যাক অফ ম্যাচিউরিটি ফ্রম বোথ সাইডস। দেবদা কথাটা ভুল বলেছিল অবশ্যই, বাট ইট ইজ ল্যাক অফ ম্যাচিউরিটি ফ্রম বোথ সাইড। আমার ভাই ক্লাস 9-এ জিনাত বলে একটা গার্লফ্রেন্ড ছিল, আমি তার সাথে এখনো খুব ভালোভাবে কথা বলি। আর এরা বড় স্টার এবং আমার থেকে বয়সও অনেক বড়, ঠিক আছে? তো এদের থেকে এই লেভেলের মানে কি বলবো, মানে আমরা কিছুদিন আগে সানিয়ারা ছাপড়িদের কথা বলছিলাম না, যে হলে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে না, অল দ্যাট, দিস ইজ দ্যাট কাইন্ড অফ বিহেভিয়ার। যে একজন লেট 30s এর মহিলা, এবং দেবদার ভগবান জানে বয়স কত, 44-45 তো হবে, দে আর ডুইং, এবং দেবদার অফিসিয়ালি 41, ওই অফিসিয়াল 41 মানে ধর ঠিক আছে যাই 41। আর দেবদার যে সেকেন্ড ইন্টারভিউটা ছিল, দেবদার উচিত ছিল আমাকে দিয়ে স্ক্রিপ্টটা লেখানো, আমি যদি স্ক্রিপ্টটা লিখে দিতাম অনেক বেশি কনভিন্সিং হতো ইন্টারভিউটা। আচ্ছা, এটাই আমার বলা ছিল। পুরুষদের গ্ল্যামার বেড়ে যায় 40-এর পর? না, এটা তোরা ক্লিক বেট করতে চাইছিস, আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি, অরিত্রর এই থিওরি ভুল। আমি ভাই 5 বছর আগে বেশি সেক্সি ছিলাম, আমার বয়স বাড়ার সাথে সাথে আমার সেক্স লেভেল বাড়েনি, কমে গেছে, আলু হয়ে গেছি। না না, বিশেষ করে সৌভিকদা তো এবং হি ইজ আর্লি 40। তো সৌভিকদা, তোমার কি মনে হচ্ছে, তোমার কি গ্লেজ বেড়েছে? তুমি যেরকম 20-21 বছর বয়সে ছিল, মানে আমার বয়সী যখন ছিল। কিছুই বাড়েনি, মেয়ে তো পড়ছে না, আমার মেয়ে পড়ছে না, সেটা হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আমি তোকে ক্লিক বেট দিয়ে দিলাম, এবার যদি 40-এর পরে আমি সত্যি সেক্সি হয়ে যাই, দেবদার মতো যদি আমার ফিগার হয়ে যায়, তাহলে আমি ভাই এগ্রি করে নেবো। তো যেটা বলছিলাম, এবং মেয়েরা নাকি বয়স বাড়লে মেয়েরা নাকি বাজে দেখতে হয়ে যায় 40-এর পরে আরো নাকি। আমার না ফেটিশ নেই, আমি সব আমি নিজের বয়সী মেয়েদের ডেট করি। এইসব তুই প্রত্যয়কে জিজ্ঞাসা করতে পারিস, ওর হচ্ছে ওর মার্কেটটা আলাদা, আমার মার্কেট হচ্ছে শুধুমাত্র আমার বয়সে। না না, আমাদের প্রত্যয় হচ্ছে বাংলার লিওনার্দো ডিক্যাপ্রিও, বাংলার লিওনার্দো ও বাংলার কাইন্ড অফ লিওনার্দো ডিক্যাপ্রিও আর মদন মিত্রের মিক্সচার। রবার্ট ব্রাউনিং আমার নাম লিখিস না ভাই, তুই তো কালো খাতায় আমার নাম লিখিস না না, তুই কথাটা বুঝলি না। লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে 25 বছর যারা নিচে মেয়েরা আছে তাদের সাথে প্রেম করবে, যেই 25 আপ হয়ে যাবে তাদের সাথে দর্শকদের বলতে চাই, প্রত্যয়ের ডেটিং লিমিট হচ্ছে 18 থেকে 60, ঠিক আছে? ওর হচ্ছে মানে চিত্রগুপ্ত সব লিখছে খাতায়, ঠিক আছে? পাপ পুণ্যের হিসাব সব হচ্ছে, ঠিক আছে? বলে ঠিক আছে, ভগবান খুশি পারছে, জীব নাচছে আর বলে যাচ্ছে। না 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 না, এটা নিয়ে কিন্তু একটা পডকাস্ট করা উচিত। এই যে লোকে কিভাবে, শুভম ছেলেটা ভালো ছেলে, সুপ্রীতি চুতিয়াগিরি করলেও খারাপ না, তুই রিভিউলজিও ভালো, কবিতার মধ্যে হাওয়া আছে বাট ভালো। আমার তো এই যে লোকে কি ভাববে, এই যে রবিবার দেবজ্যোতি, ওর হাওয়াস নেই, কিন্তু সপ্তাহে 7 দিন ও বান্ধবীদের সাথে যায়, একদিন শুধু ছেলেদের সাথে যায়, ছেলেটার এক ফোঁটাও হাওয়াস নেই। বছরে একবার ছেলেদের সাথে বেড়ায় মুভি ম্যাপ দেবজ্যোতি। লোকে কি ভাববে, 40-এর পরে সেক্সি হচ্ছে কিনা, এটার জন্য আপনারা কিন্তু লোকে কি ভাববে চ্যানেলটা দেখুন। কি বলছিলাম ভুলে গেলাম, দেখ ইট ইজ ইম্যাচুরিটি ফ্রম বোথ সাইড। দেবদা যে আর্গুমেন্টটা দিয়েছে লাস্ট ইন্টারভিউতে, প্রচুর তোকে ক্লিক বেট দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এবার আমি আসলে আলোচনাটাই করছি। দিস ইজ ইম্যাচিওর ফ্রম বোথ সাইডস। দেবদার যে কথাটা ছিল সেটা ইন্টেনশন ছিল না, বাট দেবদার তো আমরা জানি কথা একটু গুছিয়ে বলতে সমস্যা হয়, এবং আমি কিন্তু উচ্চারণের কথা বলছি, আমি আর্টিকুলেশনের কথা বলছি। উচ্চারণ সে সমস্যা থাকতেই পারে, ব্যাপারটা হচ্ছে মানে কথাটা শুনতে খুব বাজে লেগেছে,
কথাটা শুনতে খুবই বাজে লেগেছে। দুটো বাচ্চার মা, ইনোসেন্স মানে রোলটা ইনোসেন্ট ডিমান্ড করে, খুব বাজে শুনতে লেগেছে। এবং শুভশ্রী দিও কোথাও গিয়ে, এটা আমি গতকাল যখন ভিডিও বানিয়েছিলাম আমি অতটা ভেবে দেখিনি, শুভশ্রী দিও হয়তো আরেকটু ম্যাচিওরলি ডিল করতে পারতো। না না, মানে আমি একটা দেখো দেবুদা, আমি তো আমি তোমার কথা ডাইরেক্টলি বলাটা, না দেখো, আমি তোমার এখানটা কথার সাথে এগ্রি করতে পারছি না। তার একটা কারণ, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু যথেষ্ট কিন্তু মার্জিত ভাবে ওখানটা হ্যান্ডেল কিন্তু করেছে। আমি আর্টিকুলেশন দেবদার যেটা সমস্যা ছিল আমি সেটা বলছি না, আমি বলছিলাম যে এই জিনিসটাকে একটা, দেখ শুভশ্রী নিজে জানে নিজে একটা বড় স্টার, ঠিক আছে, সে জানে সে কিছু বললে সেটা একটা হেডলাইন হবে, তাই না? শুভশ্রী যে দিদি এই যে ভাইরালটা হয়েছে, এটা কি শুভশ্রী আগে থেকে জানতো না? অবশ্যই জানতো। আমি সেটাই বলছি যে শুভশ্রী হ্যান্ডেল করেছে গ্রেসফুলি, বাট এটা পাবলিকালি যদি নাই আনতো সব থেকে ভালো হতো। দেবদারই ভুল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ যদি দেবদাকে সাপোর্ট করে এখানে, তাহলে বলতে হবে দেবদার ফ্যান বেস টানার জন্য করছে, এই বিষয়ে কোনো সন্দেহ হয়নি। আমি দুটো দিকই বললাম যে শুভশ্রী হয়তো আরেকটু ম্যাচিওরলি হ্যান্ডেল করতে পারছে। মানে ওই মানে হয় না, মানে সাইয়ারা ছাপড়ি টাইপের কেস, অনেস্টলি বলছি। মানে আমাকে বলেছে, ও আমাকে এই বলেছে, এগুলো সৌভিকদা করে আর সাইয়ারা ছাপড়িরা করে, আর প্রত্যয় মাঝে মাঝে এগুলো করে মানে স্পেসিফিক টার্গেটের জন্য। দেবদা শুভশ্রী দিয়ে এগুলো করবে, এটা ঠিক মানা যায় না। আচ্ছা, সৌভিকদার কাছে আমি এবার আসবো। সৌভিকদা, তুমি এই বিষয় নিয়ে তোমার ভিডিওতে মানে তোমার কিছু বলোনি আর কি চ্যানেলে, তো তোমার আমার যেটা মনে হচ্ছে যে আমি র্যাম অফিটার যে দুটো আগের পডকাস্টও দেখেছি যেখানে দেব এসেছিল, আর এখানেও এই রিসেন্টার দেখলাম। তো দেব যেখানে এখানে একটা কথা বলছে যে আমি শুভশ্রীকে তো এইটা বলেছিলাম যে ও দুটো বাচ্চার মা এত ভালো করে হ্যান্ডেল করে, তাহলে আমি কি করে তাকে অসম্মান করছি। সে এখন এই যে আর্গুমেন্টটা দিচ্ছে যে আমি তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েটও করেছি। তো সেই কথাটার সাথে তুমি কতটা মানে তোমার মানে কি মনে হচ্ছে, জাস্টিফিকেশনটা কি সে করতে পেরেছে, নাকি পুরোপুরি মানে একদম অন্যরকম ন্যারেটিভ আর কি দিয়ে দিচ্ছে? দেখ, ব্যাপারটা হচ্ছে যে দেব যেটা বলেছে, মানে প্রথম যে কথাটা বলছে সেটা কিন্তু দেখ, সে কিন্তু মানে কথাটা কিন্তু আমার সঙ্গে আমি একদমই করি না। তার কারণটা হচ্ছে যে মানে এই যে সে কথাটা বলছে যে বাচ্চা হয়ে গেলে বয়স হয়ে গেলে সে আর কাজ করতে পারবে না, তার ইনোসেন্সটা চলে যায়, আমি এটা কখনো বিশ্বাস করি না। দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে এক্সাম্পল দিচ্ছি, একজন টেনিস প্লেয়ার ছিলেন কিম ক্লাস্টার্স বলে, তো সে কিন্তু মা হওয়ার পরে সে কিন্তু ফিরে এসে কিন্তু ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিল। একটা এক্সাম্পল সেখানে রয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। এবার দ্বিতীয় কথা, আরেকটা কথা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি, সে তো তোর, আমি এখানে শুভমের সঙ্গে যাবো, এগ্রি করবো। সেটা হচ্ছে যে শুভম যেটা বলেছিল, এক্সাম্পল দিয়েছিল যে শুভশ্রী তো ওই পরিণীতা করেছিল, ঠিক আছে, সেখানে সেই চরিত্রটা সে খুব দারুণ করেছিল, সেখানে ভালো মানুষ দিয়েছিল, স্কুল ছাত্রীতে অভিনয় করেছে, সেখানে স্কুল ছাত্রীতে অভিনয় করেছিল। আচ্ছা, ইন্দুবালা ভাতে হোটেল কত সুন্দর সেখানে তার অভিনয়, তুই দেখতো যে সেখানে সে একটা বৃদ্ধা চরিত্রে অভিনয় করছে, কি দারুণ তার অভিনয়, সেখানে মেকআপ তো দারুণ করেছিল, কিন্তু তার অভিনয় কত সুন্দর। মানে দেখ, ব্যাপারটা হচ্ছে এরকম কোনো ব্যাপার তো নেই, এরকম ব্যাপার তো নেই। তুই দেখ না, তুই যে মানে ধর অমিতাভ বচ্চন তুই দেখ, তুই ওনার দেখবি যে ওনার কিন্তু অল্প বয়স থেকে কিন্তু ওনাকে বৃদ্ধ চরিত্রে কিন্তু ভালো মানিয়ে যেত ওনাকে আর কি। তো সুতরাং দেখ, এরকম কোনো ব্যাপার নেই যে যেটা শুভম যেটা বলেছিল যে যে মানে ইয়ে মানে ওই বৃদ্ধ জগতের যে মানে তাকে বৃদ্ধি হতে হবে আর কিরকম করে, মানে বয়স দেখ, বাচ্চা হওয়ার সাথে ইনোসেন্স চলে যখন সম্পর্কে এখানে একদমই নেই। হ্যাঁ, হতে পারে যে দেখ একচুয়ালি যে শারীরিক গঠন পরিবর্তন হয়, সেটা একটা জিনিস, কিন্তু দেখ তার মানে সে কখনো কাজ করতে হবে না। হতে পারে যে তার যে দেখ অল্প একজন চরিত্র করতো, বয়স হয়েছে, সে আরেকজন চরিত্র করছে। হ্যাঁ, দেব বলছে একটা জায়গায় বলেছি ইন্টারভিউতে যে আমাকে তো স্কুল গোয়িং একটা বয় বা একটা কলেজ গোয়িং বয় তো মানাবে না, কিন্তু এই দিকে সে নিজে কিসমিস একজন স্কুল গোয়িং বা কলেজ গোয়িং বয় হয়েছিল, ঠিক আছে, যেটা মানায়নি, যেটা অ্যাকচুয়ালি মানায়নি, ওর মানায়নি একদম সেটা। ও আবার এইদিকে বলছে সেটা কন্ট্রাক্ট করছে, তো সেটা কন্ট্রাক্ট করে যাচ্ছে, তো সেটা এটা আর কি। ভারতীয় সিনেমা রিভিউয়ারে সবথেকে হচ্ছে আমির খানের 3 ইডিয়টস এ একবারে দেখেই বোঝা যাচ্ছে বয়স নেই, সেকেন্ড হচ্ছে দেবতা, হচ্ছে কিসমিস, এই হচ্ছে দুই মহাপুরুষ পড়া। বাট পরিণীতা অ্যাকচুয়ালি শুভশ্রীকে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, পরিণীতা দেখি। তো ব্যাপারটা হচ্ছে যে দেখ, শারীরিক গঠন পরিবর্তন সেটা আলাদা, সেটা ঠিক আছে,
এবার সেই কারণে দেখ সেখানে হতে পারে যে ক্যারেক্টারের টাইপটা তো চেঞ্জ করা যেতে পারে, কিন্তু সে কাজ করতেই পারবে না, এটা কখনোই হয় না। বাচ্চাদের কাজ করতে পারে না কোনো সম্পর্ক এখানে আমি তো অন্তত দেখতে পাচ্ছি না আর কি, এটা আমার বক্তব্য। আচ্ছা এবার আমি আচ্ছা ঠিক আছে, তুই বল, তুই তো আমাদের থেকে বেশ কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট নিচ্ছিস, তোর কি বক্তব্য তুই বল এবার। না না আমি তো এখানে বলেইছি আমার ভিডিওতে আমি শুভশ্রীদিকেই সাপোর্ট করি। না এখানে আরেকবার বললাম তার সংক্ষেপে আরেকবার বল। তোর কি বক্তব্য সেটা বলে, কি মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা হচ্ছে, তোর কি বক্তব্য সেটা বল, তোকে আমি ছাড়ছি না, তুই বল। আমার বক্তব্য কি যে এখানে দেবদার নিজের কথার মধ্যেই জোর নেই। সেকেন্ড ইন্টারভিউতে এসে হাজার একটা মানে এক্সাম্পল নিয়ে আসছে, সৈনী সরকার এই ওই হ্যান ত্যান, ঠিক আছে। তারপরে তোমার আগের প্রিয়াঙ্কা সরকারকে এক্সাম্পলে আনছে যে সৈনী সরকার তো বিবাহিত, আমি তাহলে কেন নিলাম লেডি সুপারস্টার। সেটা যখন আরে ভাই তুমি লোকে দিয়ে কেন নাম পরে কেন কিনছো, এইদিকে বলছে আমি লেডি সুপারস্টার নাম দিয়েছি, এখন আবার নিজেই বলে ওটা বড়াও করছে যে আমি তো নাম দিয়েছি ওকে লেডি সুপারস্টার। তাহলে তুমি দিয়েছিলে কেন? নাম দেওয়ার কিছু ব্যাপার নেই, শুভশ্রী গাঙ্গুলি যথেষ্টই বড় স্টার, মানে এটা দেবদা বলার পরে হ্যাঁ তোর কোয়েল মল্লিক সুপারস্টার, এটা তো কারোর বলার অপেক্ষা রাখে না, তাই না, যে আমি বলে দিলাম তারপরে সুপারস্টার। কিছু জনকে দেখছি সব বলছে ধুয়ে দিল দেবদা, ধুয়ে দিল শুভশ্রী। আরে ভাই ধুয়ে দেওয়ার কি আছে? এগুলো তোর প্রিয় চ্যানেলই, আমি আমার চ্যানেল দেখার আগে তুই এদের চ্যানেলই দেখতিস, এখন একটু যাতে উঠেছিস, তুই ভালো তো সাজিস কিনা। আচ্ছা তোরই রান্না আমি যেরকম আমার ভিডিওতে বলেছি যে এই যে আগাছা ইউটিউবার গুলো যেগুলো আছে আমাদের এখানটায়, এরা হচ্ছে একটা ন্যারেটিভ পুশ করে দেয় যে হ্যাঁ ভাই এই দিকে এর পাল্লা ভারী, তুমি এদিকে ঝুঁকে যাও, আর বাদ বাকি যার দোষ নেই তাকে গিয়ে আর বাঁধাচ্ছ। তোমরা একটা মহিলাকে গিয়ে বলছো যে তাকে গিয়ে ফালতু ভাবে অ্যাটাক করো। একটা টাইমে এরকমও ছিল যে একটা যখন শুভশ্রী গাঙ্গুলির একটা শো আসছিল ইন্দুবালা ভাতের হোটেলে, সে একজন বড় ইউটিউবারকে ইন্টারভিউ দিয়েছিল। সে বলেছিল আমি পটগয়নার মাসালা সিনেমা করবো না, সে বলেছিল যে আমি ক্যারেক্টার ড্রিভেন সিনেমা করবো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কথাটাকে পিক করে তুমি আবার অন্যদিকে পাঠিয়ে দিচ্ছ। আমি একটু ইন্টারাপ্ট করছি, ওটা তোমার ইন্দুবালা ফাদার হোটেল না, ওটা ডক্টর বক্সির দোকান। ডক্টর বক্সি, আমি না কন্টেক্সট আমাকে পরে বলিস। এই প্রত্যারা তুমি আমাকে বলো, এই যে লেডি সুপারস্টারের যে ট্যাগ দিয়েছে সেটা আবার বড়াও করে বলছে পরে দেবদা যে আমি তোকে লেডি সুপারস্টার ট্যাগ দিয়েছি, আমার যখন টিম আমার জন্য গান বানিয়েছে আমি তখন ওর জন্য ওকেও বললাম যে না ওকেও ঢোকাও ওখানে সমান, আমি মানে ইকুয়ালিটিটা দেখেছি। তারপরে ও একটা জায়গায় এরকম বলছে যে আমি তো বাচ্চা যে দুটো বাচ্চাকে সামলে এত কিছু করছে, সে এত মানে ইন্ডিপেন্ডেন্ট, সেটা নিয়ে আমি সেলিব্রেট করেছি, কথা বলেছি। তাহলে কেন আমাকে দোষারোপ করা হচ্ছে? তোমার এই বিষয়টা নিয়ে তুমি কি? দেখ প্রথম কথা হচ্ছে দেবদার যখন আমি প্রথম থেকে বলি, দেবদার যখন ওই ইন্টারভিউটা এসেছিল, ইন্টারভিউটা কিন্তু বেশি লোকের কাছে কিন্তু সেরকম ভাবে যায় না। কেননা দেখবি ভালো করে যে ইন্টারভিউটা নিয়েছিল রাহুল মুখার্জি মনে হয়, যতদূর মনে হয় রাহুল মুখার্জি, ওটা কিন্তু অনেক কটা এপিসোড এসেছিল, পরপর দেখবি একই ড্রেস কোড পরা ছিল দেবদার, 4-5টা এপিসোড। এবার ঠিক কোন পোস্টারটায় যদি একটা ভাস্ট যদি একটা বড় ভিডিও হয়, সেখানে তুই একটা ধর ছোট্ট ক্লিপিংস তুই ছেড়ে দিলি, সেইটা ধর কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু কথা তুই থাম্বনেলে লাগিয়ে নিলি, লোকে কিন্তু দেখবে। কিন্তু ওখানে 5-6টা এপিসোড আছে, ওটার তোর এপিসোড ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় কথাটা বলছে। ওকে, তখনও কিন্তু ভিডিওটা ওখান থেকে কিন্তু ভাইরাল হয়নি। ভাইরাল কখন হয়েছে? তখন শুভশ্রী ওই চ্যানেলটাই গেছে, ওই যে ছেলেটি যেটা হচ্ছে লেডিস মার্কা মার্ক, ঠিক আছে, ওই মালটা কি করেছে, ওই বড় ভিডিওর একটা ছোট্ট ক্লিপ করে ওরকম করে লিখে ছেড়ে দিয়েছে। ওখান থেকেই হচ্ছে মেন কন্ট্রোভার্সিটা জায়গা শুরু হয়েছে। এবার এই পশ্চিম বাংলার বেকারত্ব এত বেশি, এটা তো নারায়ণ কি করেছিল, ওটার কিন্তু প্রথমে ট্রেলার এনেছিল, কিন্তু ডাইরেক্টলি পডকাস্টে আনেনি। পার্টিকুলার ওই কোশ্চেনে কিছু ছোট ছোট ওটাই তো বললাম, ওই 3-3.5 মিনিটের ওই জায়গাটা এসেছে। ওই প্রথমে একটা কথা, ওই যে আছে না কিছু কিছু লোক এই যে চুলকানি করা, যে কিছু কিছু চুলকানি করার লোকজন আছে, এদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যখন দেবদা বল বা এই যে সবাই তো বনি সেনগুপ্তকে হ্যাটা করে, কিন্তু সেই বনি সেনগুপ্তের পেছনেই আবার কুকুরের মতো গিয়ে আবার মাইক নিয়ে বসে থাকে, বনিদা এসেছে বনিদা এসেছে বনিদা বলো কিছু। আরে ওর তো সিনেমাই নেই, ওর তো কেরিয়ারই নেই, ও কি বলবে? ও ক্রিকেট খেলতে যাচ্ছে, ও দমদম এয়ারপোর্টে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। তা এই হচ্ছে এখানকার যারা ইন্টারভিউ নেয়
তারা সারাক্ষণ ওই জিভ বার করে কুকুরের মতো এদের পেছন পেছন ঘোরে। ওরা শুধু খোঁজে এই সমস্ত সেলিব্রিটিদের কাছ থেকে একটা মারা কিছু একটা কথাবার্তা। আর রীতিমতো এই যে ইন্টারভিউ সেশন গুলো হয়, যত কটা সেলিব্রিটি ইন্টারভিউ সেশন হয়, একটাও স্ট্যান্ডার্ড ইন্টারভিউ হয় না। একটা শিল্পী, তুই ধর মমতা শঙ্করকে আজকে নিয়ে আয়, বা তুই ধর যে কোনো অন্য সঙ্গীত যে কোনো একজন শিল্পীকে নিয়ে আয়, তাকে নিয়ে আসলে মানুষ কি ধরনের কথাবার্তা বলে, যে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছে, আপনার সঙ্গীতের শিক্ষাটা কবে থেকে শুরু হয়েছে, কে আপনার শিক্ষা গুরু ছিল, আপনি কোন কোন সঙ্গীতের কোন কোন ধারার উপর কাজ করেছেন, সঙ্গীতের কোন কোন বিষয়ের উপর। কিন্তু এদের কিন্তু এই সমস্ত কাজ নেই। একটা শিল্পীকে যখন, সিনেমা আর্টিস্টকে যখন নিয়ে আসছে, তখন আমরা সাপোজ ধর আমরা সত্যজিৎ রায়কে আমরা ইন্টারভিউ করতে বসলাম, ধর একজন ইন্টারভিউ, সে সত্যজিৎ রায়কে ইন্টারভিউ করতে বসলো। সে প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনি কোন বয়স থেকে এরকম একটা চিন্তা ভাবনা করেছেন যে সিনেমা নিয়ে কথা, আপনার সিনেমার কাজের ক্রাফট কিরকম, আপনি কি কি নিয়ে কাজ করতে ভালোবাসেন, আপনি যখন লেখালেখি করেন আপনার লেখার মধ্যে কোন কোন বিষয়গুলো আপনি প্রাধান্য দেন। এদের তো এইসব বিষয় নেই। ঠিক আছে, দেবদা একটা কথা উঠলো জানো, শুভশ্রী দিয়ে এই বলেছে, শুভশ্রী জানো দেবদা এই কথাটা বলেছে, প্রথমেই হচ্ছে এই কথা। আরে আমার মুখ থেকে খিস্তি বেরিয়ে যাবে, আমি চন্দ্রবিন্দু মানে যা আছে সব দিয়ে দেবো। আজ মানে আমার হাতে যদি এই ইন্টারভিউ এরা যারা করে, এরা যদি হাতে পড়ে, এই যে নাম কি দিয়েছে চ্যানেলে, আম অর্পিতা, তুই তো সবচেয়ে বড় নারদমুনি, তুই তো নারদমুনি, নারদমুনি তো মরে গেছে, তুই তো ফিমেল নারদমুনি, তুই তো সব জায়গায় গিয়ে কাঠি করে বেড়াচ্ছিস, বাচ্চারা হোটেলে গিয়ে কাঠি করছিস, ওখানে পেছনে যাচ্ছিস। আচ্ছা দেবদা বলো তো এটা কি হয়েছে, বসিদি এটা বলেছে, এ বলেছে, তোমার কি বক্তব্য? আর ওই লেডিস মালটা গিয়ে তুই কাঠিটা নাড়িয়েছে। আজকে ওখান থেকেই কন্ট্রোভার্সি জায়গাটা শুরু হয়েছে। আজকে দেখ, আজকে একটা মানুষ কোন পরিস্থিতিতে আছে দেখ, দেবদা সারাক্ষণ চাপের মধ্যে আছে, কোন মানসিক পরিস্থিতি আছে, কোন মানসিক অবস্থার মধ্যে আছে আমরা কেউ জানি না। এখানে যাচ্ছে নানা রকম প্রমোশন করছে, কাজের চাপ রয়েছে, এডিটের চাপ রয়েছে। এবার একটা মানুষের যে কোনো বক্তব্য না অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। আর দেবদা যেটা বলেছে সেটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই বলেছে যে বাচ্চার মা ইনোসেন্স চলে গেছে। এবার ব্যাপারটা কি, এবার একটা কথাকে মানুষ যেভাবে ক্যাচ করে, ঠিক আছে, এবার সেটা আমাদের কাছে হয়ে এসেছে কিন্তু এরকম যে আমরা ভেবেছি হ্যাঁ দেবদা কিন্তু এইভাবে বলেছে, এবং আমরা আমাদের ভিডিওতে সেইভাবেই বলেছি যে দেবদা যেখানে একটা রাজনীতি নিয়ে বক্তব্য রাখে, বা যে কোনো জায়গায় যখন এর চেয়েও কঠিন পরিস্থিতি হয়েছে, এগুলো তো একদম নস্যি বিষয়, মানে এই যে নিব্বা নিব্বি টাইপের ব্যাপার, এর থেকেও বড় বড় যখন কেস হয়েছে সেখানেও ঠান্ডা মাথায় সমস্ত কিছু ডিল করেছে, সেখানে কিন্তু তার স্টেটমেন্টে কোনো রকম মানে গড়বড় হয়নি। তা এই জায়গাটা কেন হয়েছে, এই জায়গাটা কিছু একটা হয়েছে, প্রবলেম হয়েছে, হয়তো জিনিসটাকে সেরকম ভাবে বলতে চাইনি কিন্তু সেটা হয়ে গেছে। এবার প্রচারটাই এমন ভাবে হয়ে গেছে, সুতরাং আমরা যারা ভিডিও করছি আমাদেরও কিছু আর উপায় নেই। হ্যাঁ, যখন দেবদা যখন কথাটা বলেছে বাচ্চার মা ইনোসেন্স হারিয়ে গেছে, হতেই পারে তার ইন্টেনশনটা বাজে ছিল না, কিন্তু ওটা এমন ভাবেই এসেছে আমাদের কাছে, আমাদেরও সেটা বলতে বাধ্য হয়েছে যে না দেবদার এটা তো উচিত হয়নি, বলানো উচিত হয়নি। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে আবার যারা ফ্যান টানার চেষ্টা করছে, ঠিক আছে, দেবদা তো ধুয়ে দিল, দেবদা উড়াধুরা করে দিল, দেবদা তাণ্ডব, ঠিক আছে, একদম হয়ে তুলে দেবে শুভশ্রী লেডি সুপারস্টার, দেবদা কি করেছে ভালোবাসার একটা মই বেঁধে এক মগ ডালে উঠিয়ে দেবে। তারপরে যেই দেখবে হাওয়া ঘুরছে ব্যাস তখনই হয়ে গেল শুভশ্রী খারাপ হয়ে গেল। দুদিন আগে এদের কাছে শত্রু ছিল, যখন ধূমকেতু বলেছে এর আগে যে ট্রল ফল হয়েছিল খাদানের সময়, সেই সময় আমরাও ভিডিও করে বলেছিলাম, ঠিক আছে, ডুমুকো সাপ তো সেটা জানি, ডুমুকো সাপ তো সেটা জানি, তখনও কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ঠিক আছে, তখনও বলেছিলাম যে শুভশ্রী রাজ এটা ঠিক করেনি, আমরাও কিন্তু সেই বিরুদ্ধে কথা বলেছিলাম, ভিডিও করেছিলাম, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় থেকে যখন দুটো সেন্সিটিভ মানুষ, তাদের এতটা ম্যাচুরিটি হয়ে গেছে, ঠিক আছে, তাদের দুজনের একটা নিজস্ব লাইফস্টাইল আছে, সুতরাং মানে এই যে পিয়ার ড্রিম খেলা কি চলছে না আমরা তো কেউ জানি না, কেননা আমরা প্রত্যেকেই ধোঁয়াশার মধ্যে আছি। এটা কি অ্যাকচুয়ালি কোন ক্লিকবেট ঘটনা ভেতর থেকে ঘটানো হয়েছে কিনা, যে না সত্যি সত্যি এদের মধ্যে কিছু হচ্ছে কিনা। এবং দেবু যে কথাটা বললো অ্যাকচুয়ালি এতে ধূমকেতুর কিছু হচ্ছে কি, ধূমকেতুর কিন্তু অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না, বরঞ্চ ধূমকেতুর ক্ষতি হচ্ছে, ধূমকেতুর কিছু কিন্তু ক্ষতিই হচ্ছে, বরঞ্চ এতে কোনো লাভ হবে না। এই যে আজকে এই যে বললো যে সবাই এসে শুভশ্রীকে গালমন্দ করছে, ইয়ে করছে, বা পুরনো ওদের সমস্ত কথা, ঠিক আছে,
পার্সোনাল লাইফের কথা কেন তুমি সমাজ মাধ্যমে বা মিডিয়ার সামনে এসে এগুলো বলছো, যে আমি বাথরুমে কেঁদেছিলাম, সে শুভশ্রীর কথাই বলি বা দেবের কথাই বলি, এগুলোতে নিয়ে আসার দরকার নেই। ঠিক আছে, তুমি বাইরের 10 জন মানুষকে সেই ক্ষমতাটা দেবে কেন যে তোমার পার্সোনাল লাইফ নিয়ে আঙ্গুল তুলবে, কাটাছেড়া করবে বা দু একটা বাজে কথা বলবে, সেই জায়গাটা দেবে কেন তুমি? আর আমরা সেটা বরাবর জানি যে সেলিব্রিটি মানেই একটা সফট টার্গেট থাকে, সেলিব্রিটিটা সব সময় সফট টার্গেট। আর দেবদাকে নিয়ে নানা রকম খোঁচা কথাবার্তা হয়, শুভশ্রীকে দিয়েও হয়, কেননা এর আগে উইন্ডোজে শিবপ্রসাদের বউকে নিয়েও তো হয়েছিল, সেই সময় দেবদার ফ্যানেরা নানা রকম কথাবার্তা। তারপরে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, why are you talking in English? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই 2 দিন আগে বুমবাদা করে তো অনেকে হেদিয়ে মরেছে। ঠিক আছে, যেই প্রসেনজিৎ এই কথা বললো, প্রসেনজিতের কথায় সবাই বুমবাদা তখন খারাপ হয়ে গেল। মানুষের যখন একটা কান কাটা থাকে, মানুষ একটা কান ঢেকে রাস্তা দিয়ে যায়, যে আমার একটা কান কাটা, আমি এমন করে ঢেকে যাচ্ছি। এবার যখন মানুষের দুটো কানই কাটা থাকে, ও তো জানে আমি বিয়ে হয়ে গেছি, আমার তো দুটো কানই কাটা, আমার তো অসুবিধা নেই। এবং এই রিভিউয়ারের দুটো কান বহু আগে কাটা, এবং তাকে অনেকে অনেকে নামও দিয়েছে, সুন্দর নাম দিয়েছে। এবং শুভশ্রী গাঙ্গুলি ইন্টারভিউটা দিয়েছে, এখানটায় কিন্তু দেখবি এই টপিক শুধু এই ধূমকেতুর এই রিলেটেড, যখন ওই কন্ট্রোভার্সিটা বেরালো, ওই কন্ট্রোভার্সি রিলেটেডই কিন্তু প্রশ্ন কিন্তু করা হলো। এর বাইরে কিন্তু ধূমকেতু নিয়ে বা আপকামিং লাইন আপ নিয়ে কোনো কথা ছিল না। আমাদের এই যে ইউটিউবার আছে, তারা 1 মিনিট দাঁড়াও, যে ইউটিউবার আছে নয়ন লক্ষ্মীর, একে তো আমি এর আগের থেকে এর আগের ইন্টারভিউ গুলো অনেকগুলো দেখেছি। বলিউড বাবেলস এ আগে কাজ করতে, এখন যে চ্যানেল খুলেছে। এবার যখন জিতে রাবণ বলে একটা সিনেমা বেরাচ্ছে, ইনস্টাগ্রামে একটা লাইভ সেশন হয়েছিল, সেই লাইভ সেশন আমি দেখেছিলাম। এবার নয়ন লক্ষ্মী তার হচ্ছে জিত ছিল, এ হচ্ছে মূলত দাঁড়িয়ে থাকে এই কন্ট্রোভার্সির উপর। ঠিক আছে, টিএনপিসি স্বভাব, এর হচ্ছে এরকম টাইপের স্বভাব। সেখানটা একটা ও কোশ্চেন করেছিল জিতরে, যে শুনেছিলাম যে তোমারা দেবদত্ত একটা সিনেমা বেরিয়েছিল 2 পৃথিবী, তারপর তো তোমরা সেপারেট হয়ে গেছো, 2 জন আর একসাথে কোনোদিন সিনেমা করোনি। মাঝখানে শোনা গেছিল তোমাদের 2 জনের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, এমনকি দেবদাও কিছু কথা বলেছে, তুইও কিছু কথা বলেছে, এই নিয়ে তোমার যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো। জিৎ তখন বলেছে যে তোমাকে এই কথাটা কে বলেছে যে আমার আর দেবের মাঝখানে ঝামেলা হয়েছে? তোমাকে তো কেউ বলেনি, আমাদের মাঝে তো কোনো ঝামেলাই হয়নি, আমরা কাজ করছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না বলে কাজ করছি না, ভালো স্ক্রিপ্ট পেলে দুজনে অবশ্যই কাজ করবো। মানে এ হচ্ছে মূলত কন্ট্রোভার্সির উপরে দাঁড়িয়ে থাকে। এর যতই হিন্দি ইন্টারভিউ গুলো আছে, আমি সবগুলো স্টার জলসা একটা রিয়েলিটি শো করতো, জিৎ হোস্ট করতো, সবাই কাপেলদের নিয়ে, মেবি আমার নামটা মনে পড়ছে না, ওখানে দেবদা গেছিল, দেবদাকে চুমু খেয়েছিল রাবণের আগে। তাহলে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এ হচ্ছে দেবদের দুজনে কোলাকুলি করেছে, কিসমিস রাবণের একসাথে প্রমোশন হয়েছে। এই যাই হোক, শুভমকে জিজ্ঞেস কর, শুভম অনেকক্ষণ বসে। হ্যাঁ, তো শুভম দা, তুমি আমাকে বলো একটা বিষয়, যে চান্স এসছে শেষ অব্দি, আমি ঘুমিয়ে পড়তাম আরেকটু। আচ্ছা আমি একটা এই জিনিসটা বলে নি, যেটা দুজনের কথা বলছি, যে আজকে তুই যদি প্রীতিশ, আজকে তুই যদি আমাদেরকে নাও ডাকতে, খালি প্রত্যেককে নিয়ে তোর কন্টেন্ট বেরিয়ে যেত। ওকে নিয়ে কোনো কন্টেন্ট আজকে বকে দিয়েছে, আমাদের সবার কথা ও একাই বলে দিয়েছে। প্রত্যেকে বললো সেটা হচ্ছে যে আমাদের এখানে না যারা ইন্টারভিউ যারা করে, তাদের না মানে স্ট্যান্ডার্ড প্রচন্ডই খারাপ। মানে আমি দেখেছি একটা জিনিস, যে তারা সিনেমা নিয়ে আলোচনা করার থেকে তারা ওই হেয়ার দেয়ার, তাদের পার্সোনাল লাইফ, কবে কি তার প্রেম করেছিল না কি করেছিল, হ্যাঁ এইসব যত আগডুম বাগডুম আজা জিনিস নিয়ে কোশ্চেন করে। এবার এই যে আমাদের কনফিউশন কথা ভিউ কামাতে যায়, তাহলে আমি সেখানে বলবো যে আজকে ধর এই যে ভরদ্বাজ রঞ্জন স্যার বা অনুপমা চোপড়া ম্যাম, এরা যখন ইন্টারভিউ করছে, তারা কি এসব হেয়ারদের কোশ্চেন তারা করছে না, তারা সিনেমা, তাদের কেরিয়ারে, তাদের জার্নি নিয়ে কোশ্চেন করছে। তাদের কি ভিউজ আসছে না? ভিউজ তো হচ্ছে, তাদের সে কোয়ালিটি আছে, আমাদের সে কোয়ালিটি নেই, প্রবলেম হচ্ছে এখানেই। সেইখানে তাদের কন্ট্রোভার্সি ভিউ কামাতে হচ্ছে। কাশ্মীরের উলের সাথে বগলের চুলের কখনো তুলনা হয় না। ওটাই কি হচ্ছে, এই যে টলিউড অনলাইন, ওই মহিলাগুলোর পেছন দেখাবে, বলুন তো এটা কি হেঁটে যাচ্ছে, বলুন তো এটা কার ছবি,
ও মা এটা কি আসছে, আরে পেছন থেকে কার কি বোঝা যাবে যে কি আসছে না আসছে? আর ওখানেও লোকে ছাগলের মতো কমেন্ট করছে। এটাই content, এটা কিন্তু প্রত্যেককে টার্গেট করেই কন্টেন্ট। এরকম ডোনাদা এক্সপ্লোরারই খেলে, ঠিক আছে? বলছি কি সৌভিক দা, তুমি তো বললে যে ইন্টারভিউয়ার যারা নিয়েছে এর ওর কথা, যদি ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি না, যদি ধরো তোমাকে আজকে শুভশ্রী বা দেবের ইন্টারভিউ নিতে বলা হতো আফটার ধূমকেতু রিলিজ এন্ড আফটার দ্য কন্ট্রোভার্সি, তুমি কি কোয়েশ্চেন করতে? বলো 5টা কোয়েশ্চেন আমাকে বলো, তুমি কি কোয়েশ্চেন করতে? ওরম ভাবে তখন ভাবা মুশকিল। অবভিয়াসলি আমি ধূমকেতু নিয়ে কোশ্চেন করতাম। তার সাথে সাথে খালি কোয়েশ্চেনের মধ্যে 5টা আমি কি কোয়েশ্চেন করতাম আমি বলবো? নরম ভাই বলা মুশকিল এখন। পলিটিক্যাল, এই না আমি দেবজ্যোত আর সৌভিককে দুজনকে বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেন রাখা যাবে না, যে ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে এইসব কিন্তু কোয়েশ্চেন নেই। করতাম না আমি পলিটিক্যাল ছাড়া অন্য কিছু নিয়ে তো বলতে পারবে, রিলেশনশিপ নিয়ে। আচ্ছা সৌভিক, তুমি কি কোয়েশ্চেন করতে? আমি জিজ্ঞেস করতাম যে এটা একটা তুমি বলো যে কেন আটকে ছিল, কি কারণ সেটা। প্লাস হচ্ছে যে তারা অন্য যে ছবিগুলো করে তার সাথে এই ছবিগুলোর তফাৎ তারা কতটা তারা মনে করছে আর কি, সেটা দিয়ে করতাম এরকম আর কি, এই ধরনের কোশ্চেনই করতাম আর কি। মোট কথা বা তাদের এই যে তারা ভবিষ্যতে আবার একসাথে কাজ করবে কি করবে না, কোনো সম্ভাবনা আছে কিনা, তো এরকম আর কি, এরকম কোশ্চেনই করতাম আর কি। ইন্টারভিউটা তো তাই কোশ্চেনই করেছে, তোমরা পরে মানে একসাথে কাজ করবে না, আমিও করতাম না। আমি বলছিলাম আমি শুভশ্রীদিকে ফার্স্ট কোয়েশ্চেন করতাম যে শুভশ্রীদি যখন এসেছিল তখন রিমেক ভিত্তিক সিনেমা হতো, যেটা সিনেমার কোয়ালিটি যাই পেনিট্রেট করতো ডিপ। এখন সারা ভারতবর্ষের কমার্শিয়াল সিনেমা একটা নেক্সট লেভেলেই চলে গেছে, রিগার্ডলেস অফ দ্য কোয়ালিটি। বাংলা সিনেমা কেন এগাতে পারছে না? 1 নাম্বার কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, শুভশ্রীদি নিজে একজন বড় স্টার, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীদের কমপ্লেন করতে শুনেছি যে বাংলায় ভালো নারী কেন্দ্রিক ছবি হয় না, যেটা সত্যি কথা, হয় না। তো একটা নারী কেন্দ্রিক ছবি মাউন্ট করতে গেলে একটা লেভেল অফ স্টারডাম লাগবে, কারণ তা না হলে প্রডিউসাররা টাকা দেবে না। তো একজন স্টার হবে না, হ্যাঁ, শুভশ্রীদির সোলো লিড, যেটা নারী কেন্দ্রিক ছবি অনেক ক্ষেত্রে বলা হয়, শুভশ্রীদি বিং আ বিগ স্টার, সেরকম কেন মানে সেরকম পরিকল্পনা করছে না কেন, বা যদি করে থাকে তাহলে সেটা আমরা কবে দেখতে পেতে চলেছি? তুমি যেরকম বলতে চাইছো যে বাবলি বা পরিণীতার মতো না একটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি, তাই তো? উদাহরণ দিচ্ছি, তোর কুইন, কাঙ্গনা রানাওয়াতের কুইন, ঠিক আছে, পুরোপুরি ফিমেল ড্রিভেন সিনেমা, পুরোপুরি কমেডি ড্রামা একটা সিনেমা, ঠিক আছে, বুঝতে পেরে, এবং স্ট্রংলি ফেমিনিস্টিক টার্গেট করার জন্য, তাই তো? আমি আরেকটা কোয়েশ্চেন করতাম, সেটা হচ্ছে ধূমকেতুর এন্ডিং এ যে পলিটিক্যাল মেসেজিংটা দেওয়া হয়েছে, যেটা যথেষ্টই প্রবলেমেটিক অনেকে বলবে, সেটা নিয়ে শুভশ্রীদির কি ইন্টারপ্রিটেশন? কারণ আমার না তুই এই কোয়েশ্চেনটা করতেই পারতি না প্রথমে। কেন আমি তোকে বলি, কারণ শুভশ্রীদি সিনেমাটাই দেখেনি। আরে ডাবিং এর সময় তো অবভিয়াসলি দেখেছে। না ডাবিং এর সময় তো দেখ, আজ থেকে 10 বছর আগে ডাবিং করেছে ভাই, আজ থেকে 10 বছর আগে ডাবিং করেছে। আরে না শুভশ্রী তো ওই যদি কোনো অভিনেতা বা অভিনেত্রী বলে, এক সেকেন্ড দাঁড়া, যদি কোনো অভিনেতা অভিনেত্রী বলে তার সিনেমা রিলিজের পরে আমি তাকে সেই সিনেমা নিয়ে কোয়েশ্চেন করতে গেছি, সে সিনেমাটা দেখেন, সেটা তো একটা হাস্যকর বিষয়। তাহলে আমি উনি বলেছে যে আমি দেখিনি, আমি সিনেমা ধূমকেতু সিনেমা আমি এখনো একটা হাস্যকর, তাহলে এটা উত্তর, তাই না? উনি বলেছে, এটা বলেছে। আমি তাকে সেই সিনেমাটা নিয়ে প্রশ্ন করব, আমি সেটার কি ওয়ার্ল্ড ভিউ, সেটা কি মেসেজ দিতে চেয়েছে সেটা জিজ্ঞাসা করবো, যদি উত্তর আসে সিনেমাটা দেখিনি, এবার না আমি কি বলছি, তুই জিজ্ঞেস কর, তোর কোয়েশ্চেনটা একদম ভ্যালিড, কিন্তু ওনাকেও তো সিনেমাটা দেখতে হবে তার জন্য, যাতে তোর কোয়েশ্চেন আনসারটা দিতে পারে। এই উত্তরটা মানে যদি এরকম উত্তর আসে তাহলে তো মানে কোনো অর্থ নেই না। আমি সেই সিনেমাটা উনি ইন্টারভিউটা যদি শুনি, আর তার থেকেও বড় কথা, এটা আর 5টা সিনেমা নয়, এটা এমন একটা সিনেমা যেটা 10 বছর ধরে আটকে আছে, এটা মানুষের মনে মনে থাকবে যে গল্পটা কি ছিল না কি ছিল না।
ভিতরের মধ্যে। এবার লাস্টের মেসেজিং যে প্যাচ ড্রাবিং কিন্তু করেছে শুভশ্রী, কিন্তু বলেছে যে কিছু প্যাচ ড্রাবিং ছিল সেগুলো আমি করেছি, সেগুলোর টাইমেও কিন্তু কিছু না কিছু সিন তো দেখেছে, সে তো রিকল করবেই যে কি ছিল মেসেজিং কি ছিল না, সেটা ও জানবেই, এটা ভুলে যাওয়ার মতন কোনো কথা নয়। না না, আজ থেকে 10 দিন বছর পরে আমি জানবো দেখতে তো কি গল্পটা ছিল। না না, তার থেকে আমি সেটা বলছি না, তুই দেখবি লাস্টের ক্লাইম্যাক্সে কিন্তু শুভশ্রীদির খুব একটা ডাবিং এর গল্প নেই, মানে শুভশ্রী কিন্তু ক্লাইম্যাক্সে নেই, শুভশ্রীদি ক্লাইম্যাক্সের লাস্টের 15-20 মিনিট কিন্তু তিনি নেই। এবার লাস্টের টুকু ওনাকে ডিসক্রাইব করতে গেলে 10 বছর আগে গিয়ে সেই জিনিসগুলো রিকল করতে হবে, অথবা আবার নতুন করে সিনেমাটা দেখতে হবে, তবে উনি লাস্টেরটাকে বলতে পারবে। এবার এইটা জাস্ট উনি হয় না যে একটা সিনেমা বেরিয়েছে আমি ছিলাম তখন, এখন একটা প্রবলেম, মানে মাঝখানে অনেকগুলো দিন প্রবলেম হয়েছে, তারপর আবার শুভশ্রীদির আসে যেটা এত করে প্রমোশন করা হলো, শুভশ্রীদিও সেটাতে পার্টিসিপেট করা হয়েছে, দিস ইজ দ্য মোস্ট ডাম্প রিপ্লাই আ পারসন ক্যান গেট। না রিপ্লাই তো দিয়েছে, মানে আমি এটা দর্শককে বলতে চাই, আপনারা যদি চান আপনারা ওই যে মানে যার ওই ইন্টারভিউটাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সেই ইন্টারভিউটায় গিয়ে আপনি যদি শোনেন তাহলে ওখানে মানে শুভশ্রীদি ওপেনলি বলেছে যে আমি সিনেমাটা এখনো দেখিনি, আমি সিনেমাটা দেখিনি, এবং যে ইন্টারভিউ নিচ্ছে সেও বলছে আমিও দেখিনি, এবং তারপরে দুজন হাইফাই করছে যে দিস ইজ আ মানে সেলিব্রেট করার মোমেন্ট যে আমরা দুজনেই সিনেমাটা দেখিনি এখনো। এটা তো একটা লজ্জাজনক বিষয়। আমি যদি সিনেমাটা না দেখি, কথা হলো যেই সিনেমাটা লোকে লাখ লাখ দেখছে, দর্শক সাধারণ দর্শক দেখছে, সেখানে একজন অ্যাক্ট্রেস যেই সিনেমাটায় রয়েছে সে এই যদি অ্যানসার আছে ইন্টারভিউটা সেও দেখেনি, এটা আরো লজ্জার বিষয়। একটা সিনেমার অ্যাক্টরও জানে অ্যাক্ট্রেসও জানে যে এটা একটা ঝুল সিনেমা আমি করেছি, তবুও কিন্তু সে সেই সিনেমাটা দেখে, তার একটাই কারণ আমার কোথায় কোথাও ভুল রয়েছে সেটা আমি রেকটিফাই করতে পারি পরের সিনেমা। এবার এইখানটা একজন যে ইন্টারভিউ নিচ্ছে সেও সিনেমা দেখেনি, যে ইন্টারভিউ দিচ্ছে সেও সিনেমা দেখেনি। যদি শুভশ্রীদি এটা বলে থাকে যে শুভশ্রীদি ধূমকেতু দেখেনি, তাহলে আমি ইন্টারভিউয়ারকে দোষী বা দেবো কি? তাহলে সে কোয়েশ্চেনটা করবে কি, তাই না? ধর ওই ইন্টারভিউটা সিনেমার দন্তস্ব বোঝে না দেখেই বোঝা যাচ্ছে। ধর আমার মতো কেউ গেল যে অ্যাকচুয়ালি সিনেমা ভালোবাসে, সিনেমা বোঝে, সে তো সিনেমা নিয়েই কোয়েশ্চেন করবে না। যদি সেই সিনেমাটা না থাকে তাহলে মানে কোয়েশ্চেনটা কিভাবে হবে আর উত্তরটা কিভাবে আসবে? তাহলে আমি ইন্টারভিউয়ারকে আমি সেই জন্যই ছবিটাকে কোয়েশ্চেনটা করলাম, পুরো জিনিসটাই ঘুরে গেল। আমি এমনি ছবিটাকে কোয়েশ্চেনটা করি না, আমি এই কারণেই করেছি যে কারণ তুমি ওই কোয়েশ্চেন মানে যেই জিনিসটা হচ্ছে না সেই জিনিসটা নিয়েই তারা কোয়েশ্চেন করছে। কেন করছে? বিকজ এক তো ভিউয়ারশিপ, এবং তারপরে ওই জিনিসটা নিয়েই বারবার করে রিপিটে দর্শক ওটা দেখতে চাইছে। কিছু লোক আছে যারা চাইছে এই ঝগড়াটা দেখতে, কারণ এই ঝগড়াটা বন্ধ হয়ে গেলে যার কালকে ঝগড়াটা নিয়ে 5টা ভিডিও আসবে তার 5টা ভিডিও আসবে না। আমি আমার ভিডিওতে ইন্টারভিউয়ারকে প্রচুর ক্রিটিসাইজ করেছিলাম, যেরকম খোঁচানো কোয়েশ্চেন করে। দেবদার ক্ষেত্রেও তাই, দেবদা বেফাস মন্তব্য করেছে, এটা জাস্টিফিকেশন নয়। ইন্টারভিউয়ারও তো সিনেমাটা দেখেনি, সেও কি করে বলবে কোয়েশ্চেন? সেটা আরো লজ্জার বিষয়। তাই তো বলছি, তাহলে তো দুজনে হাই ফাইভ করছে, দুজনে যে সিনেমা দেখেনি এটা নিয়ে হাই ফাইভ করছে। আমি তো দেখছিলাম পুরো ইন্টারভিউটা, আমার দেখা আছে। ওরা দেখেনি, লাখ লাখ লোক দেখেছে সিনেমাটা, রমরমিয়ে চলছে, সেই সিনেমাটা ওরা দেখেনি অ্যাক্ট্রেস হয়ে। যদি শুভশ্রীদির কোনোদিন ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাই, তাহলে আমি একটা মানে হয় না যে আমি যদি আমাকে যদি সিনেমা রিলেটেডই কোয়েশ্চেন করতে হয়, তাহলে আমি হয়তো একটা কোয়েশ্চেন করবো যে দেখবি অনুষ্কা শর্মা যখন সিনেমা করতো তখন এক ধরনের সিনেমা করতো, এক ধরনের হিরোইন তিনি, কিন্তু তিনি যখন সিনেমা প্রডিউস করছে তখন কিন্তু তিনি আলাদা ধরনের সিনেমা প্রডিউস করে। ঠিক আছে, সেই সিনেমাগুলোর মানে মান অনেক ভালো। এখানে সবাই তো মোটামুটি সবাই তো মোটামুটি মানে প্রোডাকশন হাউস খুলেই ফেলেছে। ইন ফিউচার যদি উনিও খোলে তাহলে ওনার কি ইন্টেনশন থাকবে, যেরকম কমার্শিয়াল মুভি যেটা থেকে তিনি স্টার হয়েছেন, নাকি মানে ইন ফিউচার ধারাটাকে একটু চেঞ্জ করা, কি মানে কিরকম ধরনের সিনেমা প্রডিউস করতে যাবে ইন ফিউচার যদি প্রডিউস করে। ভাই প্রোডাকশন হাউস খুলতে কত টাকা লাগে আইডিয়া আছে? আই ডোন্ট নো, আমি জানি না। আমি চ্যানেল প্রোডাকশন হাউস খুলতে গেলে
প্রোডাকশন হাউস খুলতে গেলে একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে ঢুকতে হবে, কারণ যদি প্রথম সিনেমা বা দ্বিতীয় সিনেমা যদি ফ্লপ খায়, তুমি ভাবছো যে একটা সিনেমা যদি হিট হয় আমি কাজ করবো, আমি প্রোডাকশন হাউস খুলিনি, এরকম না। আমি প্রোডাকশন হাউস খুলিনি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে কোনো টাকা লাগেনি। ঠিক আছে, আমি তোরটা যে কোয়েশ্চেনটা করলে এটা ডিপেন্ড করছে তুমি ডি গ্রেড সিনেমা বানাতে চাও না তুমি বি গ্রেড বানাতে চাও না তুমি এ গ্রেড বানাতে চাও, সেই অনুযায়ী প্রোডাকশন হাউসের বাজেট মানে ওইভাবে। না আমি যেটা বলছি, আমি যেটা বলছি যে জিনিসটা, যে আজকে একটা যদি কেউ প্রডিউসার হতে চায় আজকের দিনে, এবার তাকে একটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে নামতে হবে। একটা সিনেমা হিট হলো তাহলে করলাম, আর হিট হলো না আমি বেরিয়ে গেলাম, এরকম করলে তাহলে একটা প্রডিউসার হওয়া যাবে না। তোমাকে এমনই টাকা নিয়ে নামতে হবে যে তোমার প্রথম সিনেমা ফ্লপ খাবেই, দ্বিতীয় সিনেমা ফ্লপ খাবেই, সেই হিসাবে তোমাকে মার্কেটে নামতেই হবে। এবার পিন্টু আমি তোকে একটা কথা বলি, ধর যার হাতে একটা ভালো অ্যামাউন্টের টাকা আছে, যেটা আমার মনে হয়, ভুলও হতে পারি, যার হাতে একটা ভালো অ্যামাউন্টের টাকা আছে, যে আমার কাছে বিশাল একটা অঙ্কের টাকা আছে, সে বাংলা সিনেমা প্রডিউস করবেই না, যে যেখানে এত খাওয়া খাই চলছে, যেখানে দুদিন বাদে একটা সিনেমা ব্যানও হয়ে যেতে পারে, আমি টাকা লাগিয়ে দেওয়ার পর সেই সিনেমাটা রিলিজই করতে পারলাম না, যেই সিনেমার স্টার কাস্টটা যখন তখন ডুব দিয়ে দিতে পারে, এখানে সবকিছু হতে পারে। তো যার কাছে বড় অ্যামাউন্টের টাকা আছে সেখানে টাকাই লাগাবে না, সে বলবে আমার কাছে যে টাকা আছে আমি অন্য জায়গায় গিয়ে লাগাবো, ভাই যেখানে আমার টাকাটাকে ইউটিলাইজ করা যেতে পারবে। যেখানে আমি সিনেমার জন্য টাকা দিলাম কিন্তু দেখলাম সিনেমার জন্য মানে টাকার অ্যামাউন্টটা গেল একদিকে, বাদ বাকি গুড় খেয়ে মানে মানে টাকাটা আলাদাই জায়গায় খরচা হয়ে গেল, সে এইখানে লাগাবেই না। এই জন্যই বাংলা সিনেমার মার্কেটের আজকে এই অবস্থা, কারণ সেখানে কেউ লগ্নি করতেই চাইছে না, ভেতরে নিজেদের মধ্যে এত খাওয়া খাই চলছে যে আমি লাগাবো, আমার সিওরিটিটা কোথায়? আজকে একটা টাইমে বাংলায় তো আমাদের বড় প্রোডাকশন হাউস তো আমরা বলতে কি চিনি, এসবিএফ কে চিনি। এসবিএফ নিজের সিনেমা নিজেই ফান্ডিং কিন্তু করতো, এখন কি করছে এসবিএফ যৌথ প্রযোজনায় কিন্তু ঢুকে গেছে। এই যে শ্রী মুখার্জির আপকামিং যে কাজটা আছে সেটা হচ্ছে রানা সরকারের সাথে করছে, কিছু জিও স্টুডিওস এর সাথে 4-5টা সিনেমা স্লেট ওরা অ্যানাউন্সমেন্ট করেছিল, দেবের সাথে কোলাবরেট করে করছে। তাই এরা এখন কিন্তু এই যে জানে যে মার্কেটটা অনেকটা সুইং হয়ে গেছে, যে আমি যদি একা লস খাই তাহলে আমার হিউজ লস হবে, যার জন্য কি হচ্ছে ওরা কোলাবরেট ভাবে করছে যে 50-50 অংশীদারি, তুমি 50 খাবে আমি 50 খাবো, এইভাবে এখন সিনেমা প্রডিউস হচ্ছে আমাদের বাংলায়। মানে একটা সিনেমার প্রডিউসারকে না এখন বাংলায় টাকা লগ্নি করতে গেলে অনেক কিছু কথা ভাবতে হয়। আমি যে সিনেমায় লাগাচ্ছি আদৌ সেটা শুটিং প্রপারলি করতে পারবো কিনা, আদৌ সেটা আমি কমপ্লিট করতে পারবো কিনা সুষ্ঠুভাবে, আদৌ সেটা প্রপারলি হল পাবে কিনা, তার উপর ফেডারেশন, তার উপর ফেডারেশন। হ্যাঁ ওটাই তো বলছি, তার উপর টাকা দিতে হবে, আচ্ছা আমি প্রপারলি সিনেমাটা হলে রিলিজ করতে পারবো কিনা, কারণ এখন সে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে একটা বাংলা সিনেমা বানালো, সিনেমা চলুক বা না চলুক কেক কাটা চাই, সিনেমা চলুক বা না চলুক 50 দিন চলুক, ধরো 3 চলুক কেক কাটা চাই। বাংলা সিনেমার এখন যেটা অবস্থা, শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সত্যিটা তো সত্যিই থাকবে, যেটা অবস্থা সবাইকে মিলে কাজ করতে হবে ভাই। একটা ধূমকেতু রিলিজ করলো, দেখ ধূমকেতু কন্ট্রোভার্সি থেকেই বেরোতে পারছে, এবার শেষ করবো অনেক বড় হয়ে যাচ্ছে, ধূমকেতু কন্ট্রোভার্সি থেকেই বেরোতে পারছে না। তো সেখানে তুই বল না, একটা সিনেমা সবাই মিলে একটা পুরনো একটা সিনেমা যেটাকে নিয়ে মানে এনজয় করা উচিত, যে এত হিউজ কামাচ্ছে, বক্স অফিস নিয়ে অনেক কিছু হয়েছে সেটা আমি জানি, কিন্তু সেটা এত কামাচ্ছে, লোকের পছন্দ হচ্ছে, একটা সেলিব্রেট করার জিনিস, কিন্তু এখানে ঝগড়া চলছে। কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, আজকে আমি 3টে ইন্টারভিউ দেখেছি, সবাই 2টো করে নাম নিচ্ছে ইন্টারভিউ, অ্যাকচুয়ালি কথাটা হবে 3টে ইন্টারভিউ। তো প্রথমে যেখান থেকে ইন্টারভিউটা শুরু হয়েছে, যেখানে ওই কথাটা হয়েছে, এইটা উনি যেই পরিস্থিতিতে যেভাবেই বলে থাকুক কথাটা ভুল কথা। আজকে 3 নম্বর ইন্টারভিউতে উনি ওটার জাস্টিফিকেশন দিচ্ছে, কিন্তু তুমি তোমার কিন্তু তুমি তোমার মোটিভের জাস্টিফিকেশন দিতে পারো, কিন্তু তুমি তোমার ওয়ে অফ টকিং এর জাস্টিফিকেশন কি করে দেবে? তুমি তোমার মোটিভটা আজকে জাস্টিফাই করতে পারো, হতে পারে, কিন্তু তুমি ওয়ে অফ টকিং এর জাস্টিফিকেশন এটা হয় না, এটা যেটা হয় না সেটা হয় না, সেটা বেকার বলে লাভ নেই। চল এবার শেষ কর।